প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালোই আছো তোমরা। আমিও কিন্তু বেশ ভালোই আছি। যেই মুহূর্তে আমি তোমাদের ক্লাস নিচ্ছি এই সময়টা বেশ ঠান্ডা, সারা দেশে হালকা কিছু বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। তো সেক্ষেত্রে তোমাদের কাছে এরকম সময় যখন বৃষ্টি বা ঠান্ডা এরকম অবস্থায় থাকবে, অবশ্যই তোমরা তোমাদের স্বাস্থ্যের প্রতি একটু সচেতন হবে। অতিরিক্ত ঠান্ডা বা কিংবা গরম বা এরকম বৃষ্টি, কখনো কখনো হালকা বৃষ্টি গায়ে লাগলে অসুস্থতা খুব তাড়াতাড়ি চলে আসে। শিক্ষার্থীদের জন্য সুস্থ থাকাটা খুবই দরকার। পড়াশোনা করার জন্য সুস্থ শরীর, সুস্থ মন একান্তভাবে প্রয়োজন। আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং ভালো থাকবে, এবং তোমাদের ভালো থাকাটাই একান্তভাবে কাম্য। আমরা কথা না বাড়িয়ে শুরু করে যাই আমাদের আলোচনায়। তোমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছ আমরা বোর্ডে লিখেছি এখানে রচনার বিষয়গুলো তোমরা সেই 1-2 থেকে শুরু করে কিন্তু এ পর্যন্ত অনেক রচনা লিখেছ। তবে অনেক শিক্ষার্থী আছে যারা রচনাটাকে মুখস্থ করে। আসলে রচনা মুখস্থ করার বিষয় নয়। বাংলা হোক বা ইংরেজি হোক, যে কোনো ভাষায় যখন রচনা লিখবে, সবচেয়ে বড় বিষয় হলো রচনা নিজের মতো করে গুছিয়ে লেখার কৌশল রপ্ত করা। যদি সেটা করা যায়, বিষয়বস্তু সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে সুন্দর করে তুমি বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবে, লিখতে পারবে, এবং এটাই কিন্তু প্রয়োজন। মুখস্থ রচনা অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ 2, 4, 5, 7, 10, 12, 15, 20টা রচনাও মুখস্থ করে ফেলেন, কিন্তু পরীক্ষায় যদি কমন না থাকে সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা বিপাকে পড়ে যায়। তবে এখানে আসলে মুখস্থ করার বিষয় নয়, বিষয়টা হলো বোঝা, অনুধাবন করা এবং নিজে সেই অনুধাবিত বিষয়টাকে, বোঝার বিষয়টাকে উপস্থাপন করা। এর জন্য যে বিষয়টা মূলত দরকার সেটা হলো যে একাধিক বিষয়, বিশেষ করে বাংলা রচনা সম্ভার, তোমাদের যে বইটা রয়েছে বাংলা দ্বিতীয় পত্রে, যে রচনা সম্ভার নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে, এই বইটার মধ্যে বেশ কিছু রচনা দেয়া আছে। তবে এই রচনাগুলোই যে পরীক্ষায় আসে এমনটা নয়। এর বাইরে থেকেও অনেক সময় সমসাময়িক বিষয় নিয়েও রচনা থেকে থাকে। তবে বেশ কিছু বিষয় আছে, যেমন এই বিষয়গুলোর মধ্য থেকে অনেক সময় একটা করে রচনা থাকে। যেমন ধরো পরিবেশ প্রকৃতি, তারপরে বিজ্ঞান বিষয়ক, তারপরে পরিবেশ বিষয়ক, হ্যাঁ, তারপরে নৈতিকতা, নীতি নৈতিকতা, এই সমস্ত বিষয়ক, তারপরে তোমার সমাজ সচেতনতামূলক, এরকম বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় কিন্তু রচনার বিষয়গুলো উল্লেখ করা হয়ে থাকে, নির্ধারিত করা হয়ে থাকে। সেক্ষেত্রে তোমরা এই বিষয়গুলো মাথায় রেখে রচনাগুলো অনেকগুলো শুধু দেখে দেখে পড়বে, এবং পড়া বিষয়গুলো কি পড়েছ, সেখান থেকে কি বুঝতে পেরেছ, সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিয়ে নিজের মতো করে লেখার চেষ্টা করতে হবে। যদি সেটা করতে পারো তাহলে দেখবে যে রচনায় আনকমন বলতে কিছু নেই। অর্থাৎ যে কোনো বিষয়ই আসুক, সে বিষয় সম্পর্কে যেন তুমি লিখতে পারো। ঠিক আছে? এবার একটু পৃষ্ঠা 95 পৃষ্ঠা একটু দেখো। প্রথমত হলো রচনার লেখার কয়েকটা নিয়ম, একটু বিধান, একটু রকম, একটু ধরন রয়েছে। এটা অবশ্যই তোমাদেরকে একটু মনে রাখতে হবে, এবং এই বিষয়টা মাথায় রেখেই, মনে রেখেই তোমাদেরকে রচনা লেখায় উৎসাহী হতে হবে, অগ্রগামী হতে হবে, এবং মনে রাখতে হবে যে এই ধরনগুলো, এই স্ট্রাকচার, এই কাঠামো যদি এগুলো তোমাদের মধ্যে থাকে,
তাহলেই দেখবা যে সুন্দর রচনা লেখা হয়ে যাচ্ছে। তবে একটা রচনার সাধারণত লেখার মধ্যে তিনটা বিষয় একেবারে কমন। একটা হলো ভূমিকা, আর একটা হলো উপসংহার। প্রথমে ভূমিকা, শেষে উপসংহার, মাঝখানে হলো বিষয়বস্তু। আর বিষয়বস্তুটা যেই বিষয়ের উপরে রচনা লিখবে সেই বিষয়টার উপরেই সাধারণত তোমাকে একটু ভালো জ্ঞান, গভীর জ্ঞান রাখতে হবে, থাকতে হবে। যদি সেটা থাকে এবং রাখো, তাহলেই তুমি দেখবে তোমার রচনা বেশ সুন্দর, পরিপূর্ণ, ভালো করে লেখা এবং ভালো নম্বর পাওয়া। একটু প্রথমেই দেখো, রচনা বা প্রবন্ধ। সাধারণত আমরা রচনা বলে থাকি, আসলে এখানে মূল কথা হলো প্রবন্ধ। রচনা বলতে প্রবন্ধ রচনাকে বোঝায়। এখানে সাধারণত তথ্য, উপাত্ত, তারিখ, বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন উক্তি, রেফারেন্স, এই সমস্ত টেনেই কিন্তু লেখা, এবং এইগুলো যখন থাকে তখন সেটা মূলত আসলে বলা হয় প্রবন্ধ। রচনা শব্দের কোনো কিছু নির্মাণ বা সৃষ্টি করা, কোনো বিশেষ ভাব বা তত্ত্বকে ভাষার মাধ্যমে পরিস্ফুট করে তোলার নামই রচনা। রচনাকে সাধারণত সৃষ্টিশীল কর্ম হিসেবে বিবেচনা করা হয়। এতে বিষয়ের উপস্থাপন, চিন্তার ধারাবাহিকতা, সংযত বর্ণনা, ভাষার প্রাঞ্জলতা, যুক্তির সুশৃঙ্খল প্রয়োগ থাকে। লেখকের চিন্তা, কল্পনা, বুদ্ধির মিলিত প্রয়াসী রচনা উৎকৃষ্ট হয়ে ওঠে। একটু বিষয়গুলো পড়ার কারণ হলো যে তোমরা লক্ষ্য করছো যে এখানে আসলে কোন বিষয়গুলো থাকছে। অর্থাৎ তুমি যে বিষয়টা উপস্থাপন করবে, উপস্থাপনের একটা ধারাবাহিকতা আছে। অর্থাৎ কোন বিষয়টার পর কোনটা, কোনটার পরে কোনটা। যদি এই ধারাবাহিকতা না থাকে, শেষেরটা আগে, মধ্যেরটা প্রথমে বা প্রথমটা শেষে, এরকম করে রচনা লিখলে সেখানে কখনোই ভালো নম্বর পাওয়া যায় না। এবং বিষয়বস্তুর সাথে মিল না থাকলে কখনো রচনাতেও একেবারে 0 নাম্বারও দিয়ে দেয়া হয়ে থাকে, যেটা আমরা পরীক্ষার খাতায় অনেক সময় দেখে থাকি। কিছু শিক্ষার্থী আছে যারা রচনার বিষয়বস্তু না বুঝে, অর্থাৎ কাছাকাছি একটা টপিক দেখে, বিষয় দেখে মনে করে যেটা পড়েছি এইটাই বুঝি সেটা, তখন লিখতে শুরু করে, আসলে সেটার সাথে এটার মিলে না, তখন কিন্তু সে নাম্বার পাওয়ার থেকে বঞ্চিত হয়। আর একটা হলো সেখানে তোমার চিন্তা, কল্পনা, বুদ্ধি, এই তিনটা মিলিয়েই তোমার রচনা লেখা। অর্থাৎ চিন্তা করবে, সেখানে কোনো জিনিস যদি না পারো, না বোঝো, বুদ্ধির মাধ্যমে সেটাকে প্রকাশ করা, এই সমস্ত মিলিয়েই কিন্তু তোমার রচনার লেখা। তারপর দেখো, প্রবন্ধ শব্দের অর্থ প্রকৃষ্ট রূপে বন্ধন। প্রকৃষ্ট বন্ধন বলতে বিষয়বস্তু চিন্তার ধারাবাহিক বন্ধনকে বোঝায়। নাতিদীর্ঘ সুবিন্যস্ত গদ্য রচনাকে প্রবন্ধ বলে। প্রবন্ধ রচনা বিষয়, ভাব, ভাষা সমানভাবে গুরুত্বপূর্ণ। এখানে বিষয়টা উল্লেখ যে বিষয়, ভাব এবং ভাষা, বিষয়টা কি, সেইটা নিয়ে তোমার ভাবনাটা কি, সেটা তুমি কোন ভাষায় কেমন করে সহজ সরল সাবলীল ভাষায় প্রকাশ করা। একদম সাদামাঠা শব্দ দিয়েও কিন্তু অনেক গভীর কথা প্রকাশ করা যায়, বোঝানো যায়। তোমাদের চেষ্টা কিন্তু সেটাই থাকবে। শিক্ষার্থীদের বেলায় রচনা প্রবন্ধ কথাটি সমার্থক। শিক্ষার্থীদের রচনায় নতুন কোনো ভাব বা তথ্য থাকে না। একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে শিক্ষার্থীরা মনের ভাব বা বক্তব্যকে প্রকাশ করে। রচনা বা প্রবন্ধ লেখার মধ্য দিয়ে শিক্ষার্থী কোনো বিষয়ে স্পষ্ট ধারণা ব্যক্ত করতে পারে। এতে তার বক্তব্যকে গুছিয়ে বলার দক্ষতা জন্মে। অর্থাৎ তোমাদেরকে আমি অনেক সময় বলে থাকি যে লেখার প্র্যাকটিস করো, অভ্যাস করো। লেখার চর্চা যদি না থাকে, হুট করে একটা বিষয় কিন্তু এরকম সামনে এনে দিলেই লিখতে পারে না। লেখা, বলা, অনেক বিষয় থাকে। যেমন তোমাদের ওখানে আছে কিনা জানি না, হয়তো থাকার কথা, অনেক অনেক প্রতিষ্ঠানে সপ্তাহের শেষ বৃহস্পতিবার একটা সাপ্তাহিক জলসা বা একটা প্রোগ্রামের মতো থাকে, যেই প্রোগ্রামে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠানের মতো করে, যেমন আবৃত্তি,
গান, বক্তব্য, নাচ, ডান্স, এরকম অনেক বিষয় নিয়ে সেখানটা একটা অনুষ্ঠানের মতো থাকে। এটা শিক্ষার্থীদের মনের বিকাশের একটা অন্যতম মাধ্যম। তো সেখানে অনেক সময় নির্দিষ্ট বিষয় দিয়েও বক্তব্য থাকে, কখনো কখনো অনির্ধারিত বিষয় দিয়েও বক্তব্য থাকে। এগুলো একদিন দুদিন করে আস্তে আস্তে অভ্যাস করে একসময় সে দেখা যাচ্ছে ভালো বক্তা হয়ে যায়। তো তোমরাও এরকম প্রতি সপ্তাহের শেষের দিনে আশা করি করবে, যাতে করে তোমাদের ভিতরের স্টেজ ফ্রাইট, যেটাকে বলে মঞ্চের যে একটা ভয়, অনেক অনেক সময় অনেক শিক্ষার্থী আছে যে তাকে যদি দেখা যাচ্ছে জিজ্ঞেস করা হলো, বলা হলো যে তুমি এই প্রশ্নের উত্তরটা বলো, সিটের থেকে বসে বসে যদি সে উত্তরটা বলে, সেক্ষেত্রে দেখবা যে অনেক সময় তেমন কোনো ভয় থাকে না। যদি বলা হয় যে দাঁড়াও, দাঁড়িয়ে বলো, তাহলে দেখবা যে অনেক সময় ভিতরে একটা সংকোচ, দ্বিধা, একটু একটু ভয় কাজ করতে থাকে। যদি তাকে বলা হয় যে তুমি ফ্রন্টে ডায়াসে বা টিচার যেখানে দাঁড়িয়ে কথা বলে বা অনুষ্ঠানের মঞ্চে যারা থাকে সেখানে এসে তুমি তোমার বক্তব্যটা বলো, তখন দেখবা যে অনেকের মধ্যে আরো বেশি ভয় করে। যেমন বুক কাঁপতে থাকে, গলা শুকিয়ে যেতে থাকে, হাত পা কাঁপতে থাকে, হ্যাঁ, এরকম অনেক সমস্যার তৈরি হয়। এটা প্রথম দিকে হতেই পারে, খুব স্বাভাবিক। তবে যদি এটা অভ্যাসে পরিণত হয়, আস্তে আস্তে দেখবা তখন তার মধ্যে এই ভীত সন্ত্রস্ত অবস্থাটা কেটে গিয়ে তখন সে নির্বিঘ্নে, নির্ভয়ে, দ্বিধা সংকোচ ছাড়া সুন্দরভাবে কথা বলতেই থাকবে। তবে এটা অভ্যাসের বিষয়। আর সেজন্য অবশ্যই নিজেকে একটু বেশি করে পড়াশোনাও করতে হয়। শুধু ক্লাসের বই নয়, ক্লাসের বইয়ের সাথে বিভিন্ন খবর শোনার অভ্যাস, পত্রিকা পড়ার অভ্যাস থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার সাথে তোমাদের কিছুটা যোগসূত্র থাকতে হবে। যদি সেটা করো, তাহলে দেখবা যে তোমার জ্ঞানের পরিধি বাড়তে থাকবে এবং যে কোনো বিষয় সম্পর্কে দু চার কথা তুমি বলতেও পারবে, লিখতেও পারবে। এরপরে দেখো, ধরো যে বক্তব্যকে সুস্পষ্ট করার জন্য যথার্থ শব্দ প্রয়োগ এবং উপমা, অলংকার ইত্যাদি ব্যবহার সম্পর্কে শিক্ষার্থী সচেতন হয়ে ওঠে। প্রকাশের জড়তা কাটিয়ে ওঠা ও ভাষাগত দক্ষতা অর্জনের জন্য প্রবন্ধ রচনার অনুশীলন প্রয়োজন। অনেক বেশি পড়বে, অনেক বেশি জানবে, তারপরে সেটাকে লেখার। আর যেটা পড়ছো, যেটা জানছো, সেটা তুমি নিজে নিজেই লেখো না, লিখতে থাকো। সমসাময়িক বিভিন্ন বিষয় সম্পর্কে যখন তুমি জানো, সেই বিষয়টাকে তুমি লেখার মাধ্যমে উপস্থাপন করো। আমি মাঝে মাঝে শিক্ষার্থীদেরকে বলে থাকি যে তোমরা যা পড়ছো, একবার যেটা পড়ছো তিনবার সেটা লেখো। কারণ হলো আসলে লেখার মাধ্যমেই কিন্তু সবকিছুর প্রকাশ, বলার মাধ্যমে নয়। বিশেষ করে পরীক্ষার প্রকাশ তো লেখার মাধ্যমেই। এছাড়া শিক্ষার্থীর ব্যক্তিগত আবেগ, অনুভূতি, অভিজ্ঞতা, ব্যক্তিত্বের স্বাধীন প্রকাশের জন্য প্রবন্ধ রচনার অনুশীলনের বিকল্প নেই। রচনার বিভিন্ন অংশ, রচনার প্রধান অংশ তিনটি, যেটি আমি একটু আগেই বলেছি, যে ভূমিকা, বিষয়বস্তু এবং উপসংহার। এই তিনটা বিষয়বস্তুর মধ্যে অনেকগুলো পয়েন্ট আসতে পারে, থাকতে পারে, তবে ভূমিকা এবং উপসংহার প্রত্যেকটা রচনার জন্যই থাকবেই। একটি রচনার প্রবেশ পথ হলো ভূমিকা। একে সূচনা, প্রারম্ভিকা বা প্রাককথন এরকম বলে থাকে। যে বিষয়ে রচনা লেখা হবে তার আভাস বা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করা ভূমিকা সংক্ষিপ্ত হওয়াই উচিত। এখন ভূমিকা কখনো এক পৃষ্ঠা লেখা যাবে না। সবসময় একটা জিনিস মনে রাখবা, ভূমিকা হবে বইয়ের মধ্যে যে ভূমিকাগুলো, সেগুলো দেখবা যে 3, 4, 5 লাইনের মধ্যে সর্বোচ্চ। তোমরা যখন লিখবে তখন সেটা অর্ধেক পৃষ্ঠা, অর্থাৎ সেখানে 7-8 লাইনের বেশি না লেখাই ভালো। তুমি যে বিষয়টা সম্পর্কে লিখবে সেই বিষয়টা সম্পর্কে মোটামুটি একটা ধারণা, বিশেষ করে তোমরা বাংলা প্রথম পত্রে গল্প কবিতা যখন পড়ো, সেই গল্প কবিতার মধ্যে শেষের মধ্যে অংশটা থাকে পাঠ পরিচিতি।
এই পাঠ পরিচিতির মধ্যে যেরকম একটা সম্পূর্ণ ধারণা পাওয়া যায় গল্প বা কবিতাটা সম্পর্কে, এখানে ঠিক সেরকম একটা ধারণায় তোমার ভূমিকা অংশে ফুটে উঠবে। আশা করি বিষয়টা বেশ ক্লিয়ার বুঝতে পেরেছ। এরপরে দেখো যে বিষয়বস্তু বা মূল বক্তব্য। বিষয়বস্তু বা মূল বক্তব্য হচ্ছে রচনার প্রধান অংশ। এই অংশে রচনার মূল বিষয়বস্তুর সামগ্রিক পরিচয় স্পষ্ট করতে হয়। বিষয়বস্তু ভাবকে পরিস্ফুট করার জন্য প্রয়োজন ছোট ছোট অনুচ্ছেদ ব্যবহার করা যেতে পারে, তবে লক্ষ্য রাখতে হবে অনুচ্ছেদগুলোর ধারাবাহিকতা যেন বজায় থাকে। বক্তব্যকে স্পষ্ট করার জন্য এই অংশে প্রয়োজনে উদাহরণ, উপমা, উদ্ধৃতি ইত্যাদি ব্যবহার করা যায়। ধারাবাহিকতা এবং সেখানে যুক্তি, বুদ্ধি, এই সমস্তের মাধ্যমে তুমি উপমা, উদাহরণ, বিভিন্ন উক্তি অর্থাৎ রেফারেন্স টেনে তুমি বিভিন্ন বিষয় এখানে উপস্থাপন করতে পারো। এবং যে বিষয়টা সম্পর্কে লিখবে সেই বিষয়টা সম্পর্কে তুমি পরিপূর্ণ একটা ধারাবাহিক বর্ণনা দেবে। আগেই বলেছি যে শেষেরটা আগে বা আগেরটা মধ্যেরটা প্রথমে, এরকমটা যাতে না হয়। রচনা লেখার ক্ষেত্রে কিন্তু কেউ কেউ মনে করে যে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবো কিনা। এখানে বিষয়টা হলো এরকম, তুমি পয়েন্ট দিয়েও লিখতে পারো, পয়েন্ট ছাড়া আলাদা আলাদা প্যারা দিয়েও লিখতে পারো। এখন পয়েন্ট দিলে হবে কি, যে তুমি যে বিষয়টা সম্পর্কে লিখছো সেই বিষয়টা সম্পর্কে প্যারাটার মধ্যে একটা ধারণা থাকবে। আর যদি তুমি পয়েন্ট না দাও তাহলে সেক্ষেত্রে লেখার বিষয়টা তোমার এমনভাবে উপস্থাপন করতে হবে যে প্যারার প্রথম লাইনটা পড়েই যেন তুমি এই প্যারায় কি লিখতে যাচ্ছ সেই বিষয়টা সম্পর্কে যেন ধারণা থাকে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। উপসংহার হলো বিষয়বস্তু আলোচনার পর এই অংশে একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন হয় বলে এটাকে উপসংহার নামে অভিহিত করা হয়। এখানে বর্ণিত বিষয় লেখকের নিজস্ব মতামত বা অভিজ্ঞতার সারসংক্ষেপ তুলে ধরে। অর্থাৎ তুমি যে বিষয়টা নিয়ে রচনাটা লিখেছ সেই রচনাটার মধ্যে শেষের দিকে এসে, উপসংহারে এসে তুমি তোমার নিজস্ব মতামতের ভিত্তিতে সমাপ্তি টেনে দিবে। শ্রেণী বিভাগ সম্পর্কে এখানে বেশ কিছু বিষয় আছে। এখানে শ্রেণী বিভাগ একটু ধরে দাও যে বর্ণনামূলক এবং চিন্তামূলক দুই ভাগে ভাগ করা যায়। বর্ণনামূলক রচনা সাধারণত স্থানকাল, বস্তু, ব্যক্তিগত স্মৃতি, অনুভূতি ইত্যাদি বিষয় হয়ে থাকে। যেমন ধান, পাট, শরৎকাল, কাগজ, টেলিভিশন, বনভোজন, শৈশব স্মৃতি ইত্যাদি রচনা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এটাকে বলে বর্ণনা। আর চিন্তামূলক রচনাগুলো কি? চিন্তামূলক রচনায় সাধারণত তথ্য, তত্ত্ব, ধ্যান ধারণা, চেতনা এই সমস্ত বিষয়গুলো থাকে। অর্থাৎ চিন্তামূলকটাই মূলত যেটাকে আমরা আসলে প্রবন্ধ বলতে পারি, আর বর্ণনামূলকটাকে আমরা সাধারণ অংশের রচনা বলতে পারি। বর্ণনামূলক হলো কোনো বিষয় সম্পর্কে একটা ধারাবাহিক বর্ণনা দেওয়া, আর প্রবন্ধের চিন্তামূলক যে অংশটা সেখানে তত্ত্ব, একটু গভীর জ্ঞান এই সমস্ত বিষয়গুলো একটু বেশি থাকে। কথাগুলো কিন্তু একই, যে দুটোই প্রবন্ধ, তবে যেগুলো সাধারণ বর্ণনামূলক থাকে সেক্ষেত্রে সাধারণত গভীরতাটা কম, আর প্রবন্ধের মধ্যে চিন্তার গভীরতা, অনুভূতির গভীরতা এ সমস্ত একটু বেশি থাকে। তবে রচনা আর প্রবন্ধ কিন্তু সমার্থক কথাই। শ্রমের মর্যাদা, বাংলাদেশের বন্যা ও তার প্রতিকার, পরিবেশ দূষণ, অধ্যবসায়, সত্যবাদিতা, চরিত্র গঠন এগুলো সাধারণত প্রবন্ধের মধ্যে ফেলেছেন। এবার প্রবন্ধ রচনার কৌশলগুলো কি? বর্ণনার মধ্য দিয়েই দৃষ্টি, রং, ধ্বনি, স্বাদ, গন্ধ, অনুভূতি ব্যবহার করে বিষয়বস্তুকে ছবির মতো ফুটিয়ে তুলতে হবে। এখন তুমি ধরো একটা বিষয় নিয়ে কথার কথা, যে তুমি সমুদ্র সৈকতে গিয়েছ। এখন সৈকতের যে বর্ণনাটা তুমি দিবে সেই বর্ণনার ভাষার প্রয়োগ, উপস্থাপনের ঢং, প্রকৃতি, রং, শব্দ চয়ন এ সমস্ত এমনভাবে হবে যে মনে হবে যে পড়বে সে মনে হবে যেন তার চোখ বুজে তার কল্পনার দৃষ্টিতে সেই বিষয়টাকে সে
দেখতে পাচ্ছে, উপলব্ধি করতে পারছে, অনুভব করতে পারছে এবং সে সেটার একটা চিত্র, একটা ছবি তার হৃদয়ে মনে অঙ্কন করছে। ঠিক এরকম ভঙ্গিতে বর্ণনাটা করা দরকার। যদি সেটা পারো তখন সেক্ষেত্রে পরীক্ষকের মন আকর্ষণ করতে পারবে এবং তুমি ভালো নম্বরও কিন্তু পাবে। বর্ণনামূলক রচনা লেখার সময় সময়সীমা পরিসরের কথা মনে রেখে বিশেষ কিছু দিক বেছে নিতে হয়। সেগুলোর সাহায্যে মূল বিষয়বস্তুকে সংক্ষেপে উপস্থাপন করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের রচনার যে বিষয়টা থাকে, প্রশ্নে এমনিতেই রচনাটা কিন্তু একদম শেষে থাকে, কিন্তু কিছু কিছু অতি উৎসাহী শিক্ষার্থীরা যে কাজটা করে সেটা হলো এরকম যে রচনা এ তো পারি, কমন পড়েছে, খুব মুখস্থ করে ফেলেছি, তাহলে এক কাজ করে প্রথমেই লেখা শুরু করে দেই। এখন প্রথমেই যখন সে লেখা শুরু করে দিবে, অনেক সময় দেখা যাচ্ছে যে জানা ভালো থাকলে, বোঝার থাকলে লেখা অনেক সময় গতি বৃদ্ধি পায়, পৃষ্ঠা বেড়ে যায়, মনের ভাষা, রূপরস, গন্ধ মিলিয়ে, মাধুরী মিশিয়ে লিখতে থাকে, সময় জ্ঞান তার মধ্যে থাকে না। তখন সেটা লিখতে গিয়ে অধিকাংশ সময় ব্যয় করে পরেরগুলো আর সে লিখতে পারে না, যে কারণে অনেক সময় উত্তর অসম্পূর্ণ থেকে যায়। সুতরাং রচনা কখনোই প্রথমে লিখবে না, প্রথমে অন্যান্য প্রশ্নের উত্তরগুলো লিখে এরপরে যদি সময় তোমার যতটুকু থাকবে সেই সময়ের হিসেব করে তুমি তোমার রচনা লেখা শুরু করবে। সেখানে যদি তুমি 10 মিনিট, 15-20 মিনিট, আধা ঘন্টা কিংবা তারও বেশি সময় যদি পেয়ে যাও, সেই হিসেব করে তুমি তোমার পৃষ্ঠা বাড়াতে থাকবে। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে পরীক্ষকরা বোধহয় পৃষ্ঠা গুণে নাম্বার দিয়ে থাকে, এত বড় লেখা রচনা এ কি পড়ে? আসলে বিষয়টা কিন্তু সেরকম না। লেখা যদি গোছানো থাকে এবং সুন্দর প্যারা বা পয়েন্ট করা থাকে এবং পরীক্ষক যদি দেখে যে তার রচনার মধ্যে তথ্য উপাত্ত সুন্দর মতো দেয়া আছে, তাহলে 3-4 পৃষ্ঠার মধ্যেও অত্যন্ত চমৎকার সুন্দর করে রচনা লেখা সম্ভব। অনেকে 8, 10, 12, 15, 20 পৃষ্ঠা পর্যন্ত লিখে ফেলে এবং অনেকের ধারণা অনেক বেশি এক্সট্রা পেজ নিলে, লুজ শিট নিলে, অতিরিক্ত কাগজ সংযুক্ত করলে, খাতা মোটা হলে নাম্বার বেশি পাওয়া যায়। আসলে ধারণাটা ভুল। অনেক সময় অতিরিক্ত কাগজ সংযুক্ত করলে পরীক্ষকের বিরক্তির কারণও হয়ে দাঁড়ায়। কারণ অত পৃষ্ঠা উল্টানো, পড়া, ধরা, দেখা এটা আসলে একটু সমস্যা। সেক্ষেত্রে এই কাজ যতটা এড়িয়ে যাওয়া যায় ততই ভালো। রচনা লেখার সময় পরম্পরা বা ধারাবাহিকতার দিকে লক্ষ্য রাখতে হবে, চিন্তাগুলো যেন এলোমেলো না হয় সেদিকে খেয়াল রাখা দরকার। জানা বিষয় ছাড়াও অনেক সময় অজানা বিষয় নিয়েও রচনা লিখতে হতে পারে। বিষয়ের ধারণাগুলো একটির পর একটি এমনভাবে সাজাতে হবে যাতে ভাবের কোনো অসঙ্গতি না থাকে। একটু আগেই বলেছি যে সব সময় যে রচনা কমন পড়বে বিষয়টা তা নয়, আনকমনও থাকতে পারে। তবে সেক্ষেত্রে তোমার বুদ্ধি, মেধা এবং প্রকাশ ভাষা এই সমস্ত দিয়ে তোমাকে কিছু তো লিখতেই হবে। সবসময় মনে রাখবা, পরীক্ষার খাতায় কোনো উত্তর ফেলে রাখা যাবে না, বাদ দেয়া যাবে না। তুমি যা পারো, যা বোঝো, তোমার ক্লাসে তো কিছুটা হলেও পড়ছো, নিজেরাও ঘরে বসে পড়ছো, তো এই বিষয়গুলোকে একটু মনে করার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী 2 কলম লেখার চেষ্টা করবে। যা পারো তাই লিখে দিয়ে আসবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে রচনার আকার সাধারণত নির্দিষ্ট পরিসরে হয়ে থাকে। পরিমিত পরিসরে তাই রচনার সামগ্রিক বিষয়কে তুলে ধরতে হয়। অযথা বিষয়কে প্রলম্বিত করা ঠিক নয়। মানে বিনা কারণে একদম অনেক অনেক অপ্রাসঙ্গিক কথাবার্তা জড়িয়ে রচনাটাকে অনেক লম্বা করে ফেলা, এটা মোটেই ঠিক নয়। অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক বাক্য লেখা থেকে বিরত থাকতে হয়। এক কথায় রচনা খুব ছোট বা খুব বড় হওয়া উচিত নয়। একেবারে যে আমি 2 পৃষ্ঠার মধ্যে একটা রচনা লিখে দিলাম বিষয়, সেটাও নয়। আবার যে একেবারে 20 পৃষ্ঠা পর্যন্ত চলে গেলাম, তাও নয়। সাধারণত রচনা লেখার জন্য, বিষয়গুলো বোঝানোর জন্য ধারাবাহিকতা রক্ষা করে তোমাকে সেটা 5, 6, 7, 8 যা হয়, 10 পৃষ্ঠাও যদি হয়। আবার সবার ক্ষেত্রে কিন্তু একরকম নয়।
কারো লেখা একটু বেশি বড় এবং এক এক লাইনে হয়তো 2-3টা শব্দ লেখে, আবার একটা পৃষ্ঠায় কেউ দেখা যাচ্ছে 7-8টা লাইন লেখে, আবার কেউ কেউ আছে যে এক একটা লাইনে 5টা 6টা শব্দ লেখে, কেউ বা দেখা যাচ্ছে একটা পৃষ্ঠায় প্রায় 15টা লাইন লেখে। তো সেক্ষেত্রে সবার এই পৃষ্ঠের সংখ্যা কিন্তু এক সমান হবে না। যারা বড় করে লেখে তাদের সংখ্যা বেশি, যাদের কম ছোট করে লেখে তাদের পৃষ্ঠের সংখ্যা কম হতেই পারে। সুতরাং এটা তোমার লেখার উপরেও নির্ভর করবে। তাহলে প্রবন্ধের ভাষা সহজ এবং প্রাঞ্জল হওয়া বাঞ্ছনীয়। সন্ধি, সমাসবদ্ধ পদ, অপরিচিত বা অপরিচালিত শব্দ যথাসম্ভব পরিহার করাই ভালো। বাগাড়ম্বর, অলঙ্কার বহুল শব্দ ব্যবহার করা হলে অনেক সময় বিষয়টি জটিল ও দুর্বোধ্য হয়ে পড়ে। সাবলীল ও প্রাঞ্জল ভাষারীতির মাধ্যমে রচনাকে যথাসম্ভব রসমণ্ডিত, হৃদয়গ্রাহী করার চেষ্টা করতে হয়। অর্থাৎ তুমি তোমার মতো করে নিজস্ব ভাষা প্রয়োগ করে সহজ সরল সাবলীল ভাষায় তুমি রচনাটা লিখে থাকবে। জটিল কঠিন দুর্বোধ্য শব্দ যথাসম্ভব এড়িয়ে চলবে। এখন অনেকে বলবে যে অত জটিল কঠিন শব্দ তো আমি নিজেই বুঝি না। তো এক্ষেত্রে অবশ্য আছে কিছু পণ্ডিতমন্য কিছু শিক্ষার্থী রয়েছে যারা নিজের পাণ্ডিত্যকে প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য কখনো এরকমটা করে থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সবসময় একদম সহজ সরল সাদামাঠা কথায় গুরুগম্ভীরতা অনেক বিষয় প্রকাশ করা সম্ভব। তাহলে আমরা এই যে বিষয়গুলো যেটুকু বুঝলাম, যে ভূমিকা, মূল বক্তব্য এবং উপসংহার এগুলো যেরকম থাকবে, মূল বক্তব্যের ধারাবাহিকতা থাকবে, সহজ সরল সাধারণ ভাষায় তুমি তোমার রচনা উপস্থাপন করবে এবং বিষয়বস্তুর সাথে অবশ্যই সামঞ্জস্য রেখেই তোমার রচনা উপস্থাপন করবে। আবার যুক্তি, বুদ্ধি, বিবেচনা, বিভিন্ন উক্তি এ সমস্ত দিয়ে রেফারেন্স তৈরি করে তুমি তোমার প্রবন্ধ উপস্থাপন করতে পারো। এরপরে দেখো প্রবন্ধ রচনার দক্ষতা অর্জনের উপায়। কি কি পথ অবলম্বন করলে, কি কি বিষয় অবলম্বন করলে তোমার রচনাটা সুন্দর হবে। কি প্রবন্ধ রচনায় রাতারাতি দক্ষতা অর্জন করা সম্ভব নয়। এখন বলবা রাতারাতি তো দক্ষতা অর্জন করা বিষয় বলতো কি, যেমন ধরো তোমাকে যদি এখনই বলি যে হুট করে তুমি এই 10টা বিষয় সম্পর্কে রচনা লিখে নিয়ে আসবে, এটা তোমার জন্য কিন্তু কঠিন। তবে যেহেতু তুমি সেই 1-2 থেকে শুরু করে রচনা লেখা শুরু করেছো, তাইলে তোমার অনুশীলন বা প্র্যাকটিস চর্চাটা কিন্তু একদিনের নয়। এটা বেশ অনেক বছর ধরে, তুমি 5-6-7-8 বছর ধরে প্র্যাকটিস করে তুমি এই পর্যন্ত এসেছো। সুতরাং এখন সবচেয়ে বড় কথা হলো যারা নিজেরা এখন লিখতে পারবে, বোঝা যাবে যে তারা আসলে মূলত রচনা ওইভাবে মুখস্থ করেনি। আর যারা যে কোনো একটা বিষয় দিলেই হঠাৎ করে অবাক হবে বা বিষয়টায় কি লিখবো কি না লিখবো, দেখবা যে তারা সবসময় মুখস্থ করে এসছে এবং নির্দিষ্ট বিষয়ের বাইরে কখনো আসলেই সে তখন তার ঘাম ছুটে যাচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তখন তার আর কলম চলছে না। এজন্য প্র্যাকটিস কিন্তু তোমরা কম করনি, অনেক করেছো। আর এখন হবে মূলত সেই বিষয়গুলোকে প্রয়োগ করা। অনেক বিষয় জেনেছো, শিখেছো, এখন সেটা তোমার নিজের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করবে, প্রয়োগ করবে, চেষ্টা করবে এখন নিজের মতো করে লেখার। দেখো প্রবন্ধ লেখার দক্ষতা অর্জনের জন্য প্রচুর প্রবন্ধ রচনা পড়তে হবে। প্রথমেই কিন্তু বলেছি যে পড়া। রচনা যতগুলো ব্যাকরণ বই তোমাদের কাছে আছে, এই রচনা এর মধ্যে যত রচনা আছে, প্রবন্ধ আছে, এই প্রবন্ধগুলো শুধু দেখে দেখে এক একটা প্রবন্ধ 2-3-4-5 বার শুধু পড়ে যাও। কিচ্ছু মুখস্থ করার দরকার নেই এখানে। শুধু তুমি পড়ে যাও, একটু গভীরভাবে পড়বে। পড়ার পরে আমরা দেখো এমনিতে কিন্তু একটা গল্প যদি পড়ি, গল্পটা পড়ার পরে তুমি একেবারে গল্পটা গল্পের মতো করে হুবহু বলতে না পারলেও তুমি কিন্তু
সাধারণ একটা ধারণা পাবে যে এই গল্পটা এই বলেছে বা এই করেছে। এখন এই বিষয়গুলো যদি তোমার পড়া থাকে অনেক বিষয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার লিখতে কষ্ট হবে না, পারবে নিজে সেটার সাথে কিছু সংযোজন বিয়োজন করে তুমি তোমার মতো করে একটা স্ট্রাকচার, একটা কাঠামো, একটা অবকাঠামো দাঁড় করতে পারবে। সুতরাং চেষ্টা করতে হবে অনেক বেশি পড়া, যত বেশি পড়বে। আরেকটা জিনিস হলো, তোমরা করো কিনা, তোমাদের সে সুযোগ আছে কিনা আমি জানি না, বিশেষ করে অনেক অনেক সময় সরকারিভাবে বিভিন্ন প্রজ্ঞাপনের মতো আর কি স্কুল কলেজগুলোতে অনেক সময় প্রবন্ধ বা নিবন্ধ রচনার প্রতিযোগিতা হয়ে থাকে। বিভিন্ন দিবস উপলক্ষে অনেক সময় কিন্তু এরকম রচনা লেখার প্রতিযোগিতা হয়ে থাকে। সবসময় তোমরা এই রচনা লেখার প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করবা। আর এগুলোতে অংশগ্রহণ করা মানে নিজের ভিতরে যা আছে সেটার প্রকাশ ঘটানোর অন্যতম একটা সুযোগ, একটা মাধ্যম। আশা করি তোমরা এই কাজগুলো করবা। যখনই এরকম সুযোগ থাকবে তখনই সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবে। তোমাদের মতো খুব সাদা মাঠা একটা উদাহরণ দিচ্ছি। গত বছর 2-3 আগে জাতিসংঘের মাধ্যমে এরকম একটা রচনা লেখার প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগিতাটা ছিল এরকম যে যানজট নিরসন। এখন যানজট কি, যানজটের কারণে কি কি ক্ষতি, যানজট কেন হয়, যানজট হবে না কি কি উপায় অবলম্বন করলে, এই রকম বিষয়ের উপর একটা রচনা দিয়েছিল। এবং শহরের অনেক ছেলে মেয়েরাই সেখানে কিন্তু অংশগ্রহণ করলেও একেবারে অজপাড়া গায়ের একদম সাধারণ গ্রামের একটা মেয়ে কিন্তু এই রচনায় সারা দেশের মধ্যে প্রথম হয়েছিল। এবং সেই মেয়েটা বাংলাদেশ ছাড়িয়ে জাতিসংঘের যে প্রধান অফিস আমেরিকাতে, সেখানে সে জাতিসংঘের মূল অফিসে সেখানে তার এই প্রবন্ধ উপস্থাপন করেছে। তো সেই অজপাড়া গায়ের একটা সাধারণ মেয়ে, সে যদি এরকম গিয়ে আমেরিকার জাতিসংঘের অফিসে যদি প্রবন্ধ উপস্থাপন করতে পারে, তাহলে তোমাদেরও আশাহত হওয়ার কোনো কারণ নেই। তোমরাও পারবে, চেষ্টা করবে, পড়বে এবং লিখবে। দেখবা যে তোমরাও একদিন, তোমাদের মধ্য থেকেও একদিন এরকম মেধা বেরিয়ে আসবে। শুধু এরকমটা মনে করা যাবে না যে শহরের ছেলে মেয়েরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, অনেক জানাশোনার সুযোগ পাচ্ছে, তাহলে তারাই বোধহয় এগিয়ে থাকছে। আসলে শহরের ছেলেমেয়েরা তোমাদের থেকে অনেক বেশি অলস। ওরা এই সমস্ত জ্ঞানের দিকটাকে উন্মোচন করার থেকে ওরা এই বিভিন্ন রকমের ট্যাব, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এই সমস্ত নিয়ে অপ্রাসঙ্গিক কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকে। এ কারণে ওরা অনেক সময় কিন্তু গ্রামের ছেলে মেয়েদের তুলনায় পড়াশোনায় পিছিয়ে থাকে। তোমরা কিন্তু সেই সুযোগটা গ্রহণ করবে এবং নিজেদেরকে সমৃদ্ধশালী করে তুলবে এবং বুদ্ধি বিবেচনায় তোমরা যেন এগিয়ে যেতে পারো। প্রবন্ধের বিষয়বস্তু সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। প্রবন্ধের মর্ম, বস্তু, যুক্তি, তথ্য, বিচার, বিশ্লেষণ ইত্যাদি বিষয়ানুগ, প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ হওয়া চাই। অর্থাৎ যেই বিষয় লিখতে বলছে সেটাই তো লিখতে হবে। এখন লিখতে বলেছে তোমাকে গরুর রচনা, তুমি যদি সেই গরুর রচনার থেকে লিখতে লিখতে গিয়ে তুমি যদি নদীর পাড়ে চলে যাও, গরু পানি খেতে গিয়েছে নদীর পাশে, এরপর থেকে তুমি যদি আবার নদীর বর্ণনা দেওয়া শুরু করো গরু রেখে, তাহলে কিন্তু রচনা তার ভাব বিষয়বস্তু হারিয়ে ফেলবে। এজন্য প্রাসঙ্গিক বিষয়বস্তুর সাথে মিলিয়ে তোমার রচনাটা লেখা। ভাষারীতিতে সাধু চলিত যেন মিশে না যায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। অযথা অপ্রাসঙ্গিক তথ্য উদ্ধৃতি ব্যবহার করা উচিত নয়। এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সাধু এবং চলিত ভাষার মিশ্রণ, এটা যেন কোনোভাবেই না হয়ে থাকে। এখন তো সাধারণভাবেই আমরা জানি যে সাধারণত রচনা লেখার বিষয় হলো চলিত ভাষা, এবং চলিত ভাষাই,
তবে কোনো জায়গায় উদ্ধৃতি বা কোনো কোটেশন, কোনো রেফারেন্স যদি থাকে তাহলে সেটা যেই ভাষায় থাকে সেই ভাষায় লিখতে হবে। যদি সেটা সাধু ভাষায় থাকে তাহলে সাধু ভাষায় লেখা শ্রেয়, আর যদি চলিত ভাষায় থাকে তাহলে চলিত ভাষায় লিখবেন। আর অপ্রাসঙ্গিক উদ্ধৃতি, পাণ্ডিত্য ফলাতে গিয়ে অপ্রাসঙ্গিক উদ্ধৃতি উক্তি টেনে আনার কোনো প্রয়োজন নেই। প্রাসঙ্গিক তথ্য উপাত্ত ছাড়াও নিজের বক্তব্যকে আরো জোরালো করার জন্য প্রবাদ, প্রবচন, কবিতার পংক্তি, উদ্ধৃতি ইত্যাদি সন্নিবেশ করা চলে। তোমাদেরকে আমি বলেছি যে সেই 1-2 থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা যে সমস্ত কবিতা পড়েছ, এই কবিতাগুলো যথাসম্ভব চেষ্টা করবে যে একটু মুখস্থ করা, মনে রাখা। কারণ হলো কবিতার বিভিন্ন লাইন অনেক অনেক সময় এরকম প্রবন্ধ রচনার ক্ষেত্রে, বক্তব্য উপস্থাপন করার ক্ষেত্রে রেফারেন্স হিসেবে, উদাহরণ হিসেবে, উপমা হিসেবে টেনে আনা যায়, এবং তাতে তোমার লেখা, তোমার বক্তব্য এটা কিন্তু আরো শক্তিশালী হয়, সমৃদ্ধ হয়, তখন এগুলো কাজে দেয়। এজন্য যথাসম্ভব চেষ্টা করবা কবিতাগুলো মুখস্থ করার, যত বেশি পারবে তত তুমি কিন্তু উপকৃত হবে। নিজের অভিজ্ঞতা, শিক্ষা, চিন্তাশক্তি, পঠন পাঠন, ভাষাগত দক্ষতা, উপস্থাপনা কৌশল ইত্যাদি প্রয়োগ করে প্রবন্ধকে যথাসম্ভব হৃদয়গ্রাহী করার চেষ্টা করা উচিত। এখন ভাষার বিষয় সম্পর্কে তোমার মেধাকে শানিত করার জন্য বিভিন্ন বই পুস্তক পড়বে এবং নতুন নতুন যে শব্দ জানবে সেই শব্দগুলোর অর্থ, একাধিক অর্থ সমার্থক শব্দ, এগুলো একটু খুঁজে দেখার চেষ্টা করবে। বইয়ের মধ্যে তো অনেক তোমাদের ব্যাকরণ বইয়ে যে এ পর্যন্ত অনেক ব্যাকরণ বই পড়েছ, সেখানে অনেক সমার্থক শব্দ পড়েছ। তো আরো বেশি প্রয়োজনে তোমাদের কাছে যদি বাংলা অভিধান থাকে, তোমাদের যেখানে পড়াশোনা করছে সেখানে 2টো অভিধান অবশ্যই রাখবে। বাংলা থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এরকম 3টে অভিধান অবশ্যই তোমাদের কাছে রাখবে। তোমাদের থাকলে সেগুলো দেখলে, সেগুলো পড়লে তোমাদের ভাষা সম্পর্কে আরো বেশি সচেতনতা সৃষ্টি হবে, এবং যত বেশি নতুন নতুন ভাষা শিখবে তত বেশি সেগুলোকে প্রয়োগ করে তোমাদের রচনাকে সুন্দর সমৃদ্ধ করতে পারো। এবং এভাবেই কিন্তু সাথে সাথে লেখা, অনেক বেশি লেখার প্র্যাকটিস যত করবে আশা করি তোমাদের রচনা তত সুন্দর হবে। আমরা প্রথমত এই অংশে রচনার বিষয়বস্তু, রচনার ধরন, লেখার নিয়ম, রচনা কিভাবে সমৃদ্ধ করা যায়, তুমি নিজে কিভাবে রচনা লিখতে পারো, এই বিষয়টা মোটামুটি একটা আলোচনা করে দিলাম। আশা করি বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটা পরিপূর্ণ ধারণা এসেছে। এখন তোমাদের কিন্তু একটা কাজ আছে, কাজটা হলো আমি দেখি তোমাদের কতটুকু মনে আছে। বইয়ের কাছে যাবে না, আমি এখন যে বিষয়টুকু নিয়ে আলোচনা করেছি এই আলোচ্য বিষয়টি তোমরা 1 পৃষ্ঠার মধ্যে, এটা তোমাদের একটা হোমওয়ার্ক, 1 পৃষ্ঠার মধ্যে আলোচ্য বিষয় উপস্থাপন, 1 পৃষ্ঠার মধ্যে 1 পৃষ্ঠায়, এখানে দিয়ে দিলাম 1 পৃষ্ঠায় আলোচ্য বিষয় উপস্থাপন। রচনা কিভাবে লিখতে হবে, রচনার বিষয়বস্তুর সাথে ধারাবাহিকতা রক্ষা করে যা যা বিষয়গুলো আলোচনা করলাম, দেখবো কার কতটুকু মনে আছে। সংশ্লিষ্ট ওখানে টিচারের কাছে তোমরা এটা সাবমিট করবা। তাহলে এই বিষয়টাকে একটু মনে রাখবা। পরবর্তী ক্লাসগুলোতে আমরা উল্লেখযোগ্য, পরীক্ষায় ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আর একটা তালিকা তোমাদের কাছে, তোমাদের সিলেবাসে তো এমনিতেই আছে, সেটা ছাড়াও আরো কিছু রচনা যেগুলো বইয়ের মধ্যে নেই, সাধারণত বইগুলো যখন ছাপানো হয় তারপরেও সমসাময়িক অনেক বিষয় নিয়ে তোমার রচনার বিষয়বস্তু হতে পারে।
যেমন ধরো এই যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রসঙ্গগুলো রচনা বইয়ের মধ্যে নেই, তাইলে রোহিঙ্গা সংকট রচনার একটা বিষয়বস্তু হতে পারে। শীতকালে অনেক সময় হঠাৎ করে প্রচুর বৃষ্টি, এখন এরকমটা যদি হয় যে শীতকালে বৃষ্টি, রচনার কিন্তু একটা বিষয় হয়ে যেতে পারে। এই বিষয়গুলো একটু মনে রাখবা। এরকম অনেক সময় সমসাময়িক অনেক বিষয় নিয়ে এরকম রচনার বিষয় হয়ে থাকে, যেগুলো অনেক সময় বইয়ের মধ্যে থাকে না কিন্তু পরীক্ষায় থাকে। তখন এই বিষয়গুলো সম্পর্কে সচেতনভাবে বুদ্ধিবৃত্তির মাধ্যমে তোমাদের লেখার বহিঃপ্রকাশ ঘটবে, এবং এই বিষয়গুলো যেগুলো আলোচনা করে দিয়েছি সেগুলো মাথায় থাকলে যে কোনো বিষয় সম্পর্কেই কিন্তু তোমরা লিখতে পারবে। আর এজন্য তোমাদের একটু বেশি বেশি বই, পুস্তক, পত্রিকা, রেডিও বা টেলিভিশনের খবর এ সমস্ত সম্পর্কে তোমাদের একটু যোগাযোগ রাখতে হবে, থাকতে হবে। তাহলেই দেখবে যে তোমরা চমৎকার সুন্দর প্রবন্ধ উপস্থাপন করতে পেরেছো। আশা করি মোটামুটি এই অংশটা ভালো করে বুঝেছো, খেয়াল রাখবা এবং বইয়ের থেকে এই অংশটা বারবার একটু পড়বা, তাহলে লেখার ক্ষেত্রে তোমাকে এটা সহায়তা দান করবে। আশা করি ভালো করে বুঝেছো। পরবর্তী ক্লাসে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।